আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ গ্রামার অংশ নিয়ে কাজ করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ কিছু কিছু ফ্রেজ এবং ওয়ার্ড শব্দ অথবা শব্দাংশের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আমরা জানব। এটি মূলত আপনাদের গ্রামারের প্রশ্নের 2 নম্বর প্রশ্নে এসে থাকে, অর্থাৎ প্রথমে যে প্রশ্নটি এসে থাকে সেটি হলো প্রিপোজিশন থেকে, এবং দ্বিতীয় যে গ্রামাটিক্যাল যে কোশ্চিন হয় সেটি হলো আপনাদের স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস থেকেই আসে। তো স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এটি সম্পর্কে যদি বলতে চাই, এটি ইন্টারমিডিয়েটের সবথেকে তুলনামূলকভাবে খুবই সহজ এবং চমৎকার একটি গ্রামার আইটেম। সাধারণত হাতে গোনা কয়েকটি নিয়ম শিখলেই মোটামুটি 5-এ 5 পাওয়া সম্ভব এই টপিকে। তো এটার আমরা বিশদ আলোচনা করব না। আমরা মূলত যে সকল ফ্রেজ বা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিগত বছরে বারবার এসেছে, যেগুলো না পড়লেই নয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি যে সকল ফ্রেজ এবং ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব এর বাইরে পরীক্ষায় তেমন একটা আসবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমেই আজ শুরু করে দিই। প্রথমেই রুলস 1-এ যাই আমরা। রুলস 1-এ আমরা যে ফ্রেজটি নিয়ে কাজ করব সেটি হলো was born। তাহলে শুরুতে আমরা যে ফ্রেজটি নিয়ে কাজ করব সেটি হলো was born। এখন এই was born ফ্রেজটি মূলত কি? এটি একটি ফ্রেজ, কিন্তু এটি ব্যবহার করা হয় সাধারণত জন্মগ্রহণ করা অর্থে। কি অর্থে ব্যবহার করব আমরা? সাধারণত জন্মগ্রহণ করা অর্থে। তাহলে জন্মগ্রহণ করা অর্থে was born ব্যবহার করা হবে। এটির একটি সূক্ষ্ম একটু শর্টকাট একটা বিষয় শিখে নিই আমরা। আর প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি সকলে খাতা কলম নিয়ে বসবেন, ক্লাসের পাশাপাশি বিষয়টি লিখবেন করবেন। তো একটু দিই, was born সামনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু was born ব্যবহার করেছি, এবং এই ফ্রেজটি ব্যবহারের পরে অবশ্যই সাধারণত যে বিষয়গুলো আমরা পাবো, একটি স্থানের নাম উল্লেখ থাকবে, স্থান, অথবা একটি সময় উল্লেখ থাকবে, নির্দিষ্ট সময়, যেটাকে আমরা বলতে পারি সাল উল্লেখ থাকবে, সন ইত্যাদির উল্লেখ পাবো। তার মানে বিষয়টি কি দাঁড়ালো এখানে? এই ক্যামেরাটা একটু বেঁকে গিয়েছে, ক্যামেরা ঠিক করি। ওকে, তাহলে শর্টকাটের যে বিষয়টি জানলাম যে was born এই ফ্রেজটি এমন এক জায়গায় ব্যবহার করা হবে যার পরবর্তীতে সাধারণত সাল, সময় অথবা স্থানের কথা উল্লেখ থাকবে, এবং অর্থটি দিবে হলো জন্মগ্রহণ করা অর্থে এরূপ। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বিষয়টা অনেক সহজ হবে। আমি নিচে নামিয়ে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছু এক্সাম্পল আগে থেকে লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে যে এক্সাম্পলটি সেখানে রয়েছে হুমায়ুন আহমেদ ওয়াজ আ টিচার। হুমায়ুন আহমেদ ছিলেন একজন শিক্ষক, ওকে, অর্থ দার্শনিক, ড্রামাটিস্ট, নাট্যকার অ্যান্ড আ ফিল্ম মেকার, এবং একজন চলচ্চিত্রকার। অর্থাৎ হুমায়ুন আহমেদ সম্পর্কে এখানে মোটামুটি বেশ কিছু তথ্য ইনফরমেশন দিয়ে দিল, এবং এর পরবর্তীতে রয়েছে হি। এখানে একটা ফিল্ম দ্য গ্যাপ রয়েছে অন 13 নভেম্বর 1948। তাহলে এখানে জন্মগ্রহণ করা অর্থে, এবং যেহেতু এখানে একটি সাল উল্লেখ রয়েছে, সময় রয়েছে, তাহলে জন্মগ্রহণ করা অর্থে আমরা এখানে কি করতে পারি বলুন? আমরা এখানে অবশ্যই was born ফ্রেজটি ব্যবহার করতে পারি। অর্থাৎ তিনি 1948 সালের
13 নভেম্বর জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ সাল উল্লেখ থাকার কারণে আর জন্মগ্রহণ করা অর্থে আমরা এখানে ওয়াজ বর্ন ফ্রেজটি ব্যবহার করেছি। একই রকমভাবে জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট, তিনি একজন পল্লী কবি বা গ্রামাঞ্চল কবি। ভালো কথা, দারিদ্র্যের কবি বলেছে। দেখি পরবর্তীতে হি এখানে ফিল ইন দ্য গ্যাপ ইন 1903 ইন আ ভিলেজ নেম তাম্বুলখানা ইন ফরিদপুর। অর্থাৎ জসিমউদ্দিন 1903 সালে তাম্বুলখানা গ্রামের ফরিদপুরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে জন্মগ্রহণ করা অর্থে আমরা এখানে কি ব্যবহার করব বলুন? ওয়াজ বর্ন ব্যবহার করব। কথা ক্লিয়ার? যেহেতু এরপরে একটি সাল বা সাধারণত একটি সাল উল্লেখ থাকবে অথবা স্থান বা সময় উল্লেখ থাকবে, এখানে সবগুলোই উল্লেখ রয়েছে। এই যে আমরা যেটা ব্যবহার করেছি যে ওয়াজ বর্ন ফ্রেজটি তখনই ব্যবহার করব যখন এর পরবর্তীতে স্থান, সময় অথবা সালের উল্লেখ থাকবে এবং অর্থটি হবে জন্মগ্রহণ করা অর্থে। ঠিক পরবর্তীতে যে উদাহরণটা নিয়েছি সেটি একটু দেখি যে স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পয়েট অ্যান্ড নভেলিস্ট। অর্থাৎ স্যার ওয়াল্টার স্কট একজন কবি এবং তার পাশাপাশি তিনি একজন ঔপন্যাসিক। ভালো কথা, তার সম্পর্কে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, গুড। এর পরবর্তীতে হি ওয়াজ বোর্ন ইন 1771, অর্থাৎ তিনি 1771 সালে জন্মগ্রহণ করেছেন। তাহলে এখানে আমরা কি দেব? ওয়াজ বর্ন। বিষয়টি আশা করি বুঝতে পেরেছি সকলে যে ওয়াজ বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করা অর্থে এই ফ্রেজটি ব্যবহার করা হবে। সাধারণত এর পরবর্তীতে স্থান, সময় অথবা কি সালের উল্লেখ থাকবে। এটি হলো এই ফ্রেজটি ব্যবহার করার যথাযথ উপায়। আশা করি ওয়াজ বর্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন আমরা পরবর্তীতে রুলস 2-তে চলে যাই। এবার আমরা রুলস 2-তে যে ফ্রেজটি সম্পর্কে জানবো সেটি হলো লেট অ্যালোন। লেট অ্যালোন। ওকে, তো লেট অ্যালোন এই ফ্রেজটি আমরা ব্যবহার করব এবং এটার অর্থ দিবে, অর্থটা অনেক রকম হতে পারে, তো আমি আমার মতো করে একটু আপনাদের বোঝানোর জন্য লিখছি। তো দূরের কথা, তো দূরের কথা এরকম অর্থ দিবে। বিষয়টা আমরা এক্সাম্পল পেলেই বিষয়টা একদম ক্লিয়ার হবে। অর্থটা দিবে এতে দূরের কথা, এইরকম বিষয়টা। সাধারণত এই লেট অ্যালোন হলো দুটি বিষয়ের বিপরীত ধারণা প্রকাশ পায়। লেট অ্যালোন ফ্রেজটি তখনই আমরা ব্যবহার করব যখন দুটি বিপরীতমুখী কি ধারণা প্রকাশ পাবে, অর্থাৎ তুলনা করা হবে দুটি বিষয়ের মধ্যে। তুলনাটা এরকম হবে সাধারণত বড় জিনিসের সাথে ছোট জিনিসের তুলনা অথবা ছোট জিনিসের সাথে বড় জিনিসের তুলনা, যেটাই বলি না কেন। আমি একটু লিখে নেই বিষয়টি শর্টকাটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সুবিধার জন্য এখানে আগেই থেকে লিখে ফেলেছি। এখানে যেটি বলা হয়েছে যে শর্টকাটটি লেট অ্যালোন হলো তো দূরের কথা এরকম একটি অর্থ দিবে, কিন্তু এটি তুলনামূলক বড় জিনিসের সাথে ছোট জিনিসের তুলনা করা হবে, অথবা প্রথমে যদি ছোট বিষয়বস্তু হয় তাহলে পরবর্তীতে বড় বিষয়বস্তুর তুলনা হবে। বিষয়টি এরকম। এটা খুব কঠিন বিষয় না, আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে। যেমন এখানে একটি এক্সাম্পলে দেওয়া হয়েছে হি ডিড নট ইভেন সি আ হিল। সে কখনো একটি পাহাড় দেখেনি। কি দেখে নাই বলেন তো? হি ডিডেন্ট ইভেন সি আ হিল, সে কখনো একটি পাহাড় দেখে নাই। আ মাউন্টেন মানে পর্বত তো দূরের কথা, তাহলে এখানে কি হবে? দূরের কথা অর্থে লেট অ্যালোন। আমরা কি বসাবো? লেট অ্যালোন। লেট অ্যালোন আ মাউন্টেন, পর্বত তো দূরের কথা, মানে সে একটি কি দেখে নাই? পাহাড়ই দেখে নাই, পর্বত তো দূরের কথা। পরেরটা একই রকম দেখেন, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটি হাঁটতে পারে না। কি পারে না? শিশুটি হাঁটতেই পারে না। ভালো কথা। লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াবে তো দূরের কথা। বিষয়টি এরকম যে সে কি করতে পারে না, এই যে ছোট বিষয়বস্তু, সে হাঁটতেই পারে না, আবার দৌড়ানো তো পরের কথা বা দূরের কথা। ব্যাপারটি এরকম অর্থটি দিচ্ছে যে দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটি হাঁটতেই পারে না। লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়ানো তো দূরের কথা। একই রকমভাবে পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে লেখা হয়েছে হুমায়ুন ক্যান্ট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, মানে হুমায়ুন নামের এক ব্যক্তি, সে কি একটা সেলফোনই কিনতে পারে না। বলা হয়েছে হুমায়ুন ক্যান নট অ্যাফোর্ড বাই আ সেলফোন, অর্থাৎ সেলফোন কেনার তার কাছে অর্থ নেই।
ওকে, তো পরবর্তীতে এখানে আমরা কি দিতে পারি দেখি, লেট অ্যালোন, লেট অ্যালোন আর ল্যাপটপ। ল্যাপটপ তো দূরের কথা, তাই না? কারণ সে একটি মোবাইল ফোনই কিনতে পারছে না, আর ল্যাপটপ কি কিনতে পারবে, পারবে না, সেটা তো দূরের কথা। তো দূরের কথা অর্থে লেট অ্যালোনটি ব্যবহার করা হয়েছে। আশা করি লেট অ্যালোন বিষয়টি আমরা সকলেই বুঝতে পেরেছি। তাহলে লেট অ্যালোন কি, তো দূরের কথা, কিন্তু এটি সাধারণত দুটি জিনিসের মধ্যে তুলনা করা হবে, মানে এটাই করতে পারি না, এটা তো দূরের কথা। যেমন আমি যদি এখন বলি যে আমি 1 প্লেট খাইতে পারি না, তো 5 প্লেট তো দূরের কথা। তাহলে সেখানে কি ব্যবহার করা হবে, লেট অ্যালোন ব্যবহার করা হবে, তাই তো? যেমন যদি বলা হয় যে আমি তো পাসই করতে পারি না, A+ তো দূরের কথা, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়াতো যদি আমরা এটা দিতাম যে আমি পাসই করতে পারি না, তাহলে কি দিতাম বলেন? আমি পাসই করতে পারি না, আই কান্ট পাস ইন দ্য এক্সাম, আমি এক্সামে পাস করতে পারি না। তাহলে এর পরবর্তীতে কি দিবেন বলুন বানিয়ে, যে এরকম লেট অ্যালোন, লেট অ্যালোন কি, A+, এই সংক্ষেপে দিলাম আর কি। মানে আমি কি করতে পারি না, পাসই করতে পারি না, A+ তো দূরের কথা। বিষয়টি কি সকলে বুঝেছেন? যেখানে দেওয়া হয়েছে আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাসই করতে পারি না, লেট অ্যালোন A+, তো দূরের কথা, মানে সে পাস করা নিয়ে তার চিন্তা ভাবনা, আর আমরা সবাই তাকে A+-এর বিষয় বলতেছি। তো এই ধরনের যখন বিপরীতমুখী তুলনা হবে, তখনই বিষয়টিতে কি আসবে, লেট অ্যালোনের ব্যবহার হবে, এবং লেট অ্যালোন শব্দটি হবে এটা তো দূরের কথা। অর্থাৎ আমি পাহাড়ে দেখি নাই, পর্বত তো দূরের কথা, ছেলেটি কি করতে পারে না, হাঁটতেই পারে না, মাঠে দৌড়ানো তো দূরের কথা, হুমায়ুন নামে একজন কি করতে পারে না, ফোন কেনার তার কাছে টাকাই নেই, মানে ফোনেই কিনতে পারে না, আবার ল্যাপটপ কেনা তো দূরের কথা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা লেট অ্যালোন এই ফ্রেজটির যথার্থ ব্যবহার বুঝে গিয়েছেন। তাহলে চলুন আমরা পরবর্তীতে আরেকটি ফ্রেজ নিয়ে আলোচনা করি। তো এরপরে আমরা আসবো হোয়াট ডাজ লুক লাইক। এখন হোয়াট ডাজ লুক লাইক, এটি অবশ্যই একসাথে বসে না, মাঝখানে একটি গ্যাপ অংশ থাকবে, এবং সেই মাঝখানের গ্যাপে সাধারণত একটি নাউন বসবে। ঠিক আছে, কি বসবে, একটি নাউন বসবে, এবং সে নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। কি হবে, নাউনটি অবশ্যই সিঙ্গুলার হবে। তো আমরা একটু আসি, হোয়াট ডাজ লুক লাইক এটি মূলত কিভাবে ব্যবহার করবো বা কী অর্থে ব্যবহার করা হয়। এটি মূলত কোনো একটি জিনিস দেখে যদি যখন আমাদের অদ্ভুত মনে হবে, এবং সেই অদ্ভুতের অনুভূতি প্রকাশের জন্য হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। যে এই দেখো জিনিসটি কতই না অদ্ভুত দেখতে, এই দেখো মেয়েটা দেখতে কেমন, মানে অদ্ভুত ধরনের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক আমরা ব্যবহার করব। তাহলে চলে আসি হোয়াট ডাজ লুক লাইক, এর পরবর্তীতে এদের মাঝে অবশ্যই একটি নাউন হবে, এবং নাউনটি অবশ্যই কী হবে, সিঙ্গুলার নাউন হতে হবে। কিন্তু যদি কখনো মিস্টেকে যে এরকম হয়ে যায়, নাউনটি যদি সিঙ্গুলার না হয়, নাউনটা যদি কি হয়, এই নাউনটি সাধারণত সিঙ্গুলার হবে, কিন্তু সিঙ্গুলার না হয়ে যদি কখনো প্লুরাল হয়ে যায়, অর্থাৎ বহুবচন যদি হয়, তখন কিঞ্চিত একটি পরিবর্তন হবে। তখন এখানে আমরা হোয়াট ডাজ দেব না, এই ডাজের পরিবর্তে তখন আমরা ব্যবহার করব ডু। হোয়াট ডু, সেই নাউনটি হবে, পরবর্তীতে হবে লুক লাইক। আশা করি বিষয়টি বুঝে গিয়েছি যে নাউনটি যদি প্লুরাল হয় তখন ডাজ ব্যবহার করব না, তখন ব্যবহার করব ডু। তো চলুন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি সমাধান করি, তাহলে বুঝতে আরও একটু ইজি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণগুলো লিখে নিয়েছি। যেমন এখানে দিচ্ছে সন, মানে একজন পুত্র বা ছেলে বলছে সে তার মাকে বা তার বাবাকে দেখিয়ে, বা যে মা বাবার যে কোনো একজনকে দেখিয়ে বলতেছে আ স্যাটেলাইট, এই দিকেও একটি গ্যাপ, এদিকেও গ্যাপ রয়েছে। তাহলে বিষয়টি আমরা আগে পূরণ করি। তাহলে এখানে দিলাম হোয়াট ডাজ লুক লাইক, তাহলে হোয়াট ডাজ লুক লাইক, কি যেন হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করে ফেলেছি, দেখি একটু ব্যাপারটা। ছেলেটি বলতেছে দেখো
স্যাটেলাইটটি দেখতে কতই না অদ্ভুত, এই অর্থে যে হোয়াট ডাজ স্যাটেলাইট লুক লাইক, স্যাটেলাইটটি দেখতে কীরকম লাগছে বা অদ্ভুত ধরনের অনুভূতি প্রকাশে এটি ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে মম, একজন বেবি, একজন তার শিশু বলতেছে তার মাকে বলতেছে যে এরকম হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক, অর্থাৎ মাকে দেখিয়ে বলতেছে দেখো মা পেঁচাটি দেখতে কতই না অদ্ভুত বা পেঁচাটি দেখতে কীরকম, অর্থাৎ অনুভূতি প্রকাশ করতেছে, সেটি হলো অদ্ভুত ধরনের একটি অনুভূতি। সেই জন্য কী হয়েছে হোয়াট ডাজ লুক লাইক। আরও একটু বিষয়টা সুন্দর করে বলি, যেমন এই যে এখানেও রয়েছে দুটি গ্যাপ। সাধারণত হোয়াট ডাজ লুক লাইক তখনই ব্যবহার করা হয় যখন একটি বাক্যের মধ্যে দুটি গ্যাপ থাকবে। এটা আপনাদের একদমই ইজি, মানে কোনো নিয়ম কানুন ছাড়াই যখন দুটি গ্যাপ দেখতে পাবেন তখন চোখ বন্ধ করে যদি কেউ হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দেয় তাও কোনো সমস্যা নেই। কি লিখলাম? হোয়াট ডাজ লুক লাইক। এখন বলছে হোয়াট ডাজ ইয়োর নিউ ড্রেস লুক লাইক, তোমার নতুন পোশাকটা দেখতে কীরকম দেখাচ্ছে বা কতই না অদ্ভুত দেখাচ্ছে। বিষয়টি বুঝা গেছে? একই রকম পরেরটা দেখি, আবার এখানেও কি হয়েছে, দুটি গ্যাপ রয়েছে। তাহলে দুটি যদি গ্যাপ থাকে, যে ফাদার বলতেছে, দেখি ফাদারকে দেখিয়ে বলতেছে হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক, বাবাকে বলতেছে বাবা দেখো ভূতটি দেখতে কীরকম বা কতই না অদ্ভুত, দেখো জিনিসটা ভূতের মতো দেখাচ্ছে। বিষয়গুলো এরকম, এবং দুটি গ্যাপ রয়েছে, শুধু দুটি গ্যাপ থাকলে হবে না, এবং শেষে অবশ্যই কি প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে, অর্থাৎ কোশ্চেন মার্ক থাকতেই হবে। এরপরে পরবর্তীতে যেটা নিয়েছে যে এরকম আর ডাইনোসর, অর্থাৎ একটা ডাইনোসর দেখতে কীরকম বা কতই না অদ্ভুত, দেখো ডাইনোসরটা দেখতে কীরকম দেখাচ্ছে। তাহলে এই অর্থে হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক, অর্থাৎ ডাইনোসরটি দেখতে কতই না অদ্ভুত দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিষয়টি হলো হোয়াট ডাজ লুক লাইক, এটি সাধারণত যে কোনো ধরনের অনুভূতি, কীরকম অদ্ভুত কোনো জিনিস দেখে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এত কিছু যদি আমাদের মনেও না থাকে, আমরা বিষয়টি এভাবে দেখব যে হোয়াট ডাজ লুক লাইকের ক্ষেত্রে এটি পাশাপাশি বসে না, মাঝখানে অবশ্যই একটি নাউন বসে, নাউনটা হয়তো বা সিঙ্গুলার হবে অথবা প্লুরাল, কিন্তু দুপাশে দুটি গ্যাপ থাকবে এবং একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে আমরা হোয়াট ডাজ লুক লাইকটা ব্যবহার করতে পারবো। এটি একদম ইজি বিষয়টি, যে হোয়াট ডাজ লুক লাইক যেখানেই দেখবেন দুটি গ্যাপ রয়েছে এবং গ্যাপের শেষে যখন প্রশ্নবোধক রয়েছে তখনই আমরা হোয়াট ডাজ লুক লাইকটি ব্যবহার করে ফেলবো। আশা করি হোয়াট ডাজ লুক লাইক নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ক্লিয়ার? তো আমরা পরের আরেকটি রুলসে চলে যাই। এর পরবর্তীতে যে ফ্রেজটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো হোয়াটস ইট লাইক, অর্থাৎ এর আগে আলোচনা করেছি হোয়াট ডাজ লুক লাইক, এটা হোয়াট ইট লাইক, ব্যাপারটি এরকম। ওকে, এটার অর্থটা হবে কেমন হয়, অর্থটি কী হবে? কেমন হয়, মানে এটা করলে কেমন হয়, এটা হইলে কেমন হয়, বিষয়গুলো এরকম। এটাও অনুভূতি প্রকাশ পাবে, কিন্তু অনুভূতিটা হবে এই বিষয়টি করলে কেমন হয় বা এই কাজটি করলে কেমন হতো, এরকম বিষয়গুলো। তো শর্টকাট যে বিষয়টি, শর্টকাটটা বলি। আগেরটার শর্টকাট ছিল দুপাশে দুটি কি গ্যাপ থাকতো এবং প্রশ্নবোধক চিহ্ন থাকতো, খুব ভালো কথা। আর এটির ক্ষেত্রে কি থাকবে দেখি, ওয়ার্ডস ওকে, অথবা হোয়াট ইজ না বলে এটাও বলা যায় হোয়াট ইজ ইট, একই কথা। ওকে, এর সাথে লাইক তো থাকতেছেই, এবং এর পরবর্তীতে সাধারণত আমাদের ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, শেষমেশ গিয়ে প্রশ্নবোধক সাইন। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি একটু বলবো, তার আগে আমি একটু কিছু উদাহরণ লিখে ফেলি আপনাদের সুবিধার জন্য। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উদাহরণ এক্সাম্পলগুলো লিখে নিয়েছি। তাহলে আমরা একটু লক্ষ্য করি বিষয়টি কি। এখানে একটি গ্যাপ রয়েছে, ফ্রেন্ড দ্য গ্যাপ, এরপরে রয়েছে লিভিং ইন বাংলাদেশ। আগে আসি হোয়াটস ইট লাইক বা
হোয়াট ইজ ইট লাইক, এটার অর্থ হবে কেমন হয়, কিন্তু এর পরবর্তীতে যে বিষয়টি থাকবে সেটি হলো ভার্বের সাথে আইএনজি এবং প্রশ্নবোধক। এর আগে আমরা হোয়াট ডাজ লুক লাইক দেখেছি, সেটিতে শেষে প্রশ্নবোধক ছিল, কিন্তু গ্যাপ ছিল কয়টি? দুটি। দেখুন তো এই সেন্টেন্সে কি দুটি গ্যাপ রয়েছে? প্রশ্নবোধক যদিও রয়েছে অর্থাৎ কোশ্চেন মার্ক রয়েছে, কিন্তু এখানে গ্যাপ আমাদের দুটি নয়, একটি গ্যাপ রয়েছে। শুধু তাই নয়, এই গ্যাপের পরপরে যে ভার্বটি রয়েছে তার সাথে কিন্তু কি রয়েছে বলুন? আইএনজি যুক্ত রয়েছে। কি রয়েছে? আইএনজি যুক্ত। তাহলে হোয়াট ইট লাইক বা হোয়াট ইজ ইট লাইক, এটার ক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই কি থাকতে হবে? আইএনজি যুক্ত থাকতে হবে। তাহলে যেহেতু এখানে আইএনজি যুক্ত আছে, তাহলে এখানে অবশ্যই আমরা কি বলতে পারি বলুন? কি বসাতে পারি? কোন ফ্রেজটি? হোয়াটস ইট লাইক। ওকে, হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ। বিষয়টি এরকম যে কেমন হয় যদি বাংলাদেশে কি করি? বসবাস করি। মানে বাংলাদেশে যদি বসবাস করি তাহলে কেমন হয়, বিষয়টি হলো এরকম মানেটা। ওকে, পরবর্তীতে বিষয়টি আরেকটু দেখি, পরবর্তীতে উদাহরণগুলো দেখি। আমরা এখানে লিখেছি আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো আকাশপথে ভ্রমণ করিনি। ভালো কথা। এখন ফ্লাইং ইন দ্য স্কাই কেমন হয়? যে আকাশে যদি উড়ি তাহলে বিষয়টি কেমন হয়? তাহলে এখানে বিষয়টি কী দাঁড়াবে দেখেন তো? ফ্লাইং, এটার সাথে আইএনজি আছে, আইএনজি যুক্ত একটি ভার্ব আমাদের, আইএনজি যুক্ত ভার্ব। ওকে, কারণ ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে। তাহলে এখানে আমরা কি দিব বলুন? বলুন বলুন হোয়াটস ইট লাইক, মানে কেমন হয় যদি আকাশে কি করি? বিষয়টি কেমন হয় আকাশে উড়লে? আমি কখনো আকাশপথে ভ্রমণ করিনি, কেমন হয় যদি আকাশে উড়ি বা কেমন হয় আকাশে উড়লে, বিষয়টি এরকম। একই রকমভাবে এখানে দিয়েছি সুইমিং ইন দ্য রিভার। তাহলে এখানে সুইমিং, এখানে আবারও ভার্বের সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে এবং শেষে প্রশ্নবোধক আছে। এখন যদি প্রশ্নবোধক রয়েছে কিন্তু গ্যাপ রয়েছে দুটি, তখন কিন্তু আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব দুই অংশে, কিন্তু এখানে গ্যাপ রয়েছে একটি এবং ভার্বের সাথে আইএনজি। মনে রাখতে হবে, একটু পার্থক্য দেখতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি? হোয়াটস ইট লাইক, কেমন হয় নদীতে সাঁতার কাটলে, বিষয়টি এরকম। অর্থাৎ অনুভূতি প্রকাশ পাচ্ছে, অনুভূতি অর্থটি কীভাবে আসতেছে? কেমন হয়, কেমন হয় এই কাজটা করলে, কেমন হয় আজকে বেড়াইতে গেলে, কেমন হয় আজকে স্কুল থেকে পলাই যাই, বিষয়গুলো এরকম, তাই তো? বা এমন হতে পারে কেমন হয় আজকে সারাদিন পড়বো, ব্যাপারটা এরকম পড়লে। কথা কি বুঝে গেছে? সেক্ষেত্রে কী হবে? হোয়াটস ইট লাইক এটি ব্যবহার করব এবং এর পরবর্তীতে অবশ্যই ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যুক্ত থাকতে হবে এবং বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আশা করি হোয়াটস ইট লাইক আর হোয়াট ডাজ লুক লাইকের বিষয়টা একদম ক্লিয়ার। তো চলুন আমরা পরের বিষয়ে চলে যাই। তো শিক্ষার্থীরা, এবার আমরা যেটি নিয়ে আলোচনা করব 5 নম্বর রুলসে, সেটি হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এটিও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হবে যেন। এর বাংলা অর্থ বাক্যের মধ্যে কি হবে? যেন অর্থে। তবে এটির ব্যবহারের একটু বিধিবিধান ভালো রয়েছে। যেমন অ্যাজ ইফ বা অ্যাজ দো সাধারণত এটি একটি মিডিল কনজাংশন, অর্থাৎ বাক্যের মাঝে বসে এবং এর দুই সাইডে দুটি সেন্টেন্স থাকবে, অর্থাৎ স্বাধীন সত্তা বিশিষ্ট দুটি সেন্টেন্সের মাঝে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ যে কথা, অ্যাজ দো একই কথা, এর অর্থ হবে যেন এটি, এই ফ্রেজটি বসে। তো এক্ষেত্রে অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তার পরবর্তীতে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হলে অবশ্যই ভার্বের বেস ফর্ম হতে হবে। এটা তো আপনারা সকলে জানেনই। ভার্বের যখন বেস ফর্ম হবে তখন সেটি কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, আর পরবর্তীতে এই পাশে পাস্ট ইনডিফিনিট বলতে ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভি2 ব্যবহার করব আমরা এখানে। ভি1 এটাকে ভি2 ব্যবহার করব। কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট শুরুতে থাকে, মানে অ্যাজ ইফের শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট আমরা পাই, পাস্ট ইনডিফিনিট বলতে কি আবারও বলি, ভি2 যদি আমরা পাই, ভি2 এর উল্লেখ, তাহলে পরবর্তীতে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। কারণ পাস্ট পারফেক্ট বলতে কি আমাদের অবশ্যই হ্যাড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? হ্যাড, এবং ভার্বের ভি3 হবে, সেটা হলো পাস্ট পারফেক্ট। সাধারণত এই নিয়মটি কিছুটা ন্যারেশনের মতো, কারণ ন্যারেশনে আমরা দেখেছি যখন আমরা ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাই না? তো সেরকমই বিষয়টি। তো চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হই। ওকে
ওকে, তাহলে আমরা উদাহরণগুলো একটু দেখি। এখানে প্রথমেই লেখা হয়েছে হি অ্যাক্টস, মানে সে এমনভাবে অভিনয় করতেছে, হি ওয়ার রিচ মানে হি অ্যাক্ট অ্যাজ অ্যাজ ইফ যেন সে অনেক ধনী, বিষয়টি এরকম। অর্থাৎ বিষয়টি কী দাঁড়ালো, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সে এমন অভিনয় করতেছে যেন সে অনেক ধনী, বিষয়টি এরকম, মানে ধনী ছিল। কথা ক্লিয়ার? তাহলে এদিকে কি আছে একটু দেখি, অ্যাক্টস এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে অবশ্যই পরবর্তীতে আমাদের পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ এখানে ওয়ার হয়েছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা একটু বলবেন, বিষয়টি অবশ্যই বলতে হবে যে অ্যাজ ইফ অর্থ হলো যেন, যেন অর্থ দিচ্ছে এই যে আমি এই যে অ্যাজ ইফ, বিষয়টি কি, অ্যাজ ইফ অর্থ হলো যেন, তাহলে হি অ্যাক্ট সে এমন অভিনয় করতেছে যেন সে অনেক ধনী ছিল, হি ওয়ার রিচ, এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে কারণ পূর্বে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে এই জন্য। এবং পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে উদাহরণটা দেখি, দে স্পিক ইন সাচ আ ওয়ে, সে এমনভাবে কথা বলতেছে অ্যাজ ইফ যেন সে, একটু দিয়ে দিই আগে, অ্যাজ ইফ যেন সে, অ্যাজ ইফ দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, যেন যেন তারা গ্রামে কি কখনোই ছিল না, বিষয়টি এরকম যে তারা এমনভাবে কথা বলতেছে যেন তারা কখনোই গ্রামে ছিল না। অর্থাৎ এদিকে প্রেজেন্ট হওয়ার কারণে এটা স্পিক প্রেজেন্ট, এই জন্য এখানে কী হবে, পাস্ট ইনডিফিনিট হয়েছে, অর্থাৎ ওয়ার ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু আবার আমাদের রাইট ফ্রম ভার্বে গিয়ে ব্যবহার করা হবে। কথা ক্লিয়ার? একদম ইজি না? তো আমরা যদি পরে আরেকটি উদাহরণ দেখি, বিষয়টি দেখি। হ্যাঁ, এখানে লিখেছি সাদাত ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেল, সাদাত সবসময় তার চাচাকে নিয়ে খুব করে, মানে পাওয়ারে থাকে, বোস্টফুল, খুব দম্ভ করে যে তার আঙ্কেল অনেক কিছু, এটা সেটা এরকম আর কি, যেটাকে বলা হয় নিজেকে দাম্ভিকতা দেখায়। তাই কি সাদা, তুমি কি দাম্ভিকতা দেখাও? অবশ্যই কমেন্ট করে জানাবা তুমি কি দাম্ভিকতা দেখাও কিনা। তো সাদাত ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস, আঙ্কেলের ক্ষমতা দিয়ে সে পাওয়ারফুল বিষয়টা দেখায় যে না আমরা অনেক কিছু, হ্যান ত্যান অনেক কিছু বলে আর কি, ভাব যেটাকে বলে ভাব দেখায়। পরবর্তীতে বলা হচ্ছে হি টক্স, অর্থাৎ সে এমনভাবে কথা বলতেছে দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন ঢাকা, মানে সাদাত এমনভাবে কথাবার্তা বলে যেন ঢাকার মধ্যে তারাই সবচেয়ে কি ক্ষমতাশালী ব্যক্তি। তাহলে এখানে কি দিব, অ্যাজ ইফ মানে যেন, তার মানে হি টক্স সে কথা বলে অ্যাজ ইফ যেন দে ওয়ার তারাই দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন ঢাকা, ঢাকার মধ্যে তারাই সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। কথা কি ক্লিয়ার না বুঝিনি? একদম ক্লিয়ার না? যে যেন অর্থে অ্যাজ ইফ ব্যবহার করা হচ্ছে, যে সে এমনভাবে কথা বলে যেন তারাই ঢাকার মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। তো আশা করি অ্যাজ ইফের ব্যবহারটাও বুঝে গেছি, একদম সিম্পল। অ্যাজ ইফ অর্থ হলো যেন, যেন অর্থে ব্যবহার করা হয়, এবং আমরা লক্ষ্য করব এটি দুটি বাক্যের মাঝে বসে, সাধারণত কি করবে, দুটি বাক্যের মাঝে বসে, যেমন হি অ্যাক্টস তার সে অভিনয় করে, ভালো কথা, হি ওয়ার রিচ তাহলে এটিও একটি বাক্য, এবং তার মাঝে বসে অর্থাৎ মিডল কনজাংশন হিসেবে অ্যাজ ইফ ব্যবহার করা হয়। এবং সামনেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা আমাদের হবে পাস্ট ইনডিফিনিট, সামনের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, কিন্তু অ্যাজ ইফ মানে হলো যেন অর্থে ব্যবহার করা হবে। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দো একই কথা। তাহলে আশা করি আপনারা অ্যাজ ইফ এটিও সম্পর্কে একদম খুব ভালোভাবে অবগত। তো আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, আমরা নেক্সট ক্লাসে, আজকে আমরা মূলত স্পেশাল ইউজ অফ ওয়ার্ড ফ্রেজের আমরা 5টি নিয়ম আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট 5টি বিষয় আমরা দেখলাম, 5টি ফ্রেজ। তো পরবর্তীতে ক্লাসে আমরা আরও 5টি ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড নিয়ে আলোচনা করব, এবং এমনভাবে আলোচনা করব যেন যেগুলো আমাদের কাছে অনেকটা ইজি হয়, বোধগম্য হয়। কথা ক্লিয়ার? আর পরবর্তী ক্লাসে আপলোড করব, আজ আর ক্লাস দীর্ঘায়িত করছি না। তো সকলের উদ্দেশ্যে এটা বলছি যে শিখবো, আমরা অবশ্যই শিখবো, খুব অল্প করেও শিখি বা যেটাই শিখ না কেন, নিয়মিত যখন আমরা বিষয়গুলো শিখবো এবং ভালোভাবে শিখবো, সেটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে। তো তাই আজকে যে 5টি নিয়ম আলোচনা করা হলো, এই 5টি নিয়ম বাসায় অলরেডি আপনারা আশা করি খাতায় তুলে হ্যান্ডআউট করে ফেলেছেন, এবং এগুলো বাসায় পড়বেন, বিভিন্ন নিয়মগুলো দেখবেন, এর আকারে বিভিন্ন বোর্ডগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন। এই যদিও এখনই বোর্ডে যাওয়া দরকার নেই, কারণ আমাদের 5টি নিয়ম হয়েছে, আমাদের তো এখনও সম্পূর্ণ বিষয়ে অনেক কিছু বাকি আছে। তো যখন পুরোপুরি আমরা প্রায় 15-20টা নিয়ম শিখে ফেলবো, তখন আপনারা চাইলে যে কোনো বোর্ড নিজে থেকে সমাধান করতে পারবেন, সমস্যা হলে জানাবেন। আর আজকের
এই ক্লাসের টি কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম ক্লাস আরও চান কিনা এবং পরবর্তীতে আরও বিষয় এই জিনিসগুলো কি ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাব কিনা এটাও অবশ্যই জানাবেন। আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও জানাবেন। আর যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের বলার কিছু নেই, আর যারা নতুন তাদেরকে আবারও বলছি যে যদি আমাদের এখান থেকে কিছু শেখা যায় বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ ক্লাসটি এখানেই শেষ করছি, এবং পরবর্তী ক্লাসের আগাম বাড়তে দিয়ে রাখছি, এবং পরবর্তীতে আরও আমরা 5টি নিয়ম আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।